হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের ভিডিওতে আমরা ইউনিভার্স অ্যান্ড সোলার সিস্টেম অর্থাৎ মহাকাশ ও সৌরজগতের কিছু এমসিকিউ প্র্যাকটিস কিন্তু আমরা করব, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টি আমরা কিন্তু খুব বিশদে পড়িয়ে ফেলেছি, আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো আছে। সেই ভিডিওর যদি তোমরা দেখে না থাকো তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নিও, ঠিক আছে? আর এই ক্লাসে যে সমস্ত আমরা কোশ্চেন আনসারগুলো করবো তার ফ্রি পিডিএফ কিন্তু অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে? সেটা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলছে, নিম্নলিখিত কোনটি আভ্যন্তরীণ গ্রহ নয়? দেখো, আমাদের সৌরজগতে কিন্তু মোট 8টি কুলিং গ্রহ রয়েছে, ঠিক আছে? প্রথম রয়েছে বুধ, ঠিক আছে? বুধ, তারপরে রয়েছে শুক্র, ঠিক আছে? শুক্র, তারপরে রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে রয়েছে বৃহস্পতি, তারপরে রয়েছে শনি, তারপরে রয়েছে ইউরেনাস, আর তারপরে রয়েছে নেপচুন, ঠিক আছে? এই প্রথম যে 4টে গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল, এই 4টে গ্রহকে বলা হয় আভ্যন্তরীণ গ্রহ। আর বৃহস্পতি থেকে নেপচুন পর্যন্ত অর্থাৎ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এদেরকে বলা হয় বহির্ভাগী গ্রহ। তাহলে দেখো, বুধ তো আমার ভেতরে রয়েছে, শুক্রও রয়েছে, পৃথিবীও রয়েছে, তাহলে একমাত্র কি হয়ে যাবে, বৃহস্পতি কিন্তু আবার আভ্যন্তরীণ গ্রহ নয়, ঠিক আছে? দেখো, এই সম্পর্কিত কিছু পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। যেমন দেখো, গ্রহ কি না, একটি গ্রহ হলো একটি বৃহৎ মহাকাশীয় বস্তু যা একটি নক্ষত্রের চারপাশে ঘোরে। আমাদের সৌরজগতে 8টি গ্রহের সন্ধান কিন্তু পাওয়া গিয়েছে, ঠিক আছে? আভ্যন্তরীণ গ্রহ বলতে যেগুলি সূর্যের কাছে অবস্থান করে তাদেরকে বোঝায়। কোন কোনগুলো না, বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল হলো আভ্যন্তরীণ গ্রহ, এবং এগুলো পাথর বা শিলাখণ্ড দ্বারা তৈরি হয়। বাইরের গ্রহ কোনগুলো না, হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, ঠিক আছে? এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে, আর এরা হচ্ছে গ্যাস দিয়ে সাধারণত তৈরি হয়, ঠিক আছে? সব থেকে ভারী গ্রহ কোনটা, বৃহস্পতি, আর এটাই হচ্ছে আমাদের সব থেকে কিন্তু বড় গ্রহ। এখানে বলে রাখি, সব থেকে ছোটো গ্রহ কে হবে না, বুধ হবে, সব থেকে ছোটো গ্রহ কে, বুধ, ঠিক আছে? দেখো, তারপরের প্রশ্নে চলে আসছি, কি বলছে, আনুমানিক কত সময়ে মঙ্গল গ্রহ তার অক্ষে একটি ঘূর্ণন সম্পন্ন করে? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর তোমরা করার চেষ্টা করো। দেখো, আনুমানিক মঙ্গল গ্রহ কিন্তু প্রায় একদিন বা প্রায় অলমোস্ট 24 ঘন্টাতে কিন্তু হ্যাঁ একটা পূর্ণ ঘূর্ণন কিন্তু সম্পন্ন করে, ঠিক আছে? দেখো, তারপরে কোশ্চেন কি বলছে, সৌরজগতের গ্রহের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? ঠিক আছে, কি বলছে, পৃথিবী একটি জলীয় গ্রহ বা নীল গ্রহ হিসাবে পরিচিত। এটা তো ঠিক, কারণ পৃথিবীতে 4 ভাগের মধ্যে 3 ভাগ জল দেখা যায়, তাই তো? তারপরে কি বলছে, বৃহস্পতি শীত গ্রহ হিসাবে পরিচিত। আচ্ছা, বৃহস্পতির টেম্পারেচার কিন্তু খুব কম, তাহলে বৃহস্পতি শীত গ্রহ হিসাবেও পরিচিত। শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ, এটাও ঠিক, শুক্র সৌরজগতের সবথেকে উজ্জ্বল গ্রহ। তাহলে অপশান ডি অর্থাৎ ওপরের সবকটি সঠিক, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এই রিলেটেড কিছু আমাদের পয়েন্ট মনে রাখতে হবে, সেগুলো কি? দেখো, পৃথিবী তার অক্ষের ওপর 23.5 ডিগ্রি কোণ করে কিন্তু হেলে থাকে, ঠিক আছে? এটিতে প্রচুর পরিমাণে জল থাকার কারণে এটিকে জলময় গ্রহ বা নীল গ্রহ বা যেটা আমরা ইংরেজিতে কী বলি, ব্লু প্ল্যানেট, ঠিক আছে? ব্লু প্ল্যানেট কিন্তু বলা হয়, ঠিক আছে? আর পৃথিবী একমাত্র গ্রহ যেখানে হচ্ছে জীবন বা প্রাণের অস্তিত্ব কিন্তু পাওয়া যায়। পৃথিবীর ভর কত, 6 × 10⁻24 কেজি। আর পৃথিবীর যে একমাত্র উপগ্রহ অর্থাৎ চাঁদ, তার ভর কত, 7 × 10⁻22 কেজি, ঠিক আছে? তারপরে দেখো, বৃহস্পতি সম্পর্কে আমাদের কি মনে রাখতে হবে, বৃহস্পতি হচ্ছে কমলা রঙের সাদা ব্যান্ড সহ একটা গ্রহ, ঠিক আছে? এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ, আর এটাই কিন্তু আবার সৌরজগতের সব থেকে ভারী গ্রহ। তোমরা মনে রাখবে, সৌরজগতের বৃহত্তম গ্রহও বৃহস্পতি, ভারী গ্রহও বৃহস্পতি। আচ্ছা, এর গড় তাপমাত্রা খুবই কম হওয়ায় এটি শীত গ্রহ হিসাবে পরিচিত। কি গ্রহ না, শীত গ্রহ, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি বলছে, বৃহস্পতির যে বায়ুমণ্ডল রয়েছে তাতে হাইড্রোজেন এবং হিলিয়াম অর্থাৎ H2, হাইড্রোজেনের চিহ্ন কি হয়, H2, হিলিয়ামের চিহ্ন H, এই হাইড্রোজেন এবং হিলিয়াম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু থাকে, ঠিক আছে? তারপরে দেখো, শুক্র গ্রহ সম্পর্কে আমাদের কি মনে রাখতে হবে না, শুক্র পৃথিবীর সাথে আকারে যমজ। দেখো, শুক্র গ্রহকে পৃথিবীর কিন্তু যমজ গ্রহ বলা হয়। কারণ কি না, কারণ হচ্ছে পৃথিবীর আকার, ঠিক আছে? পৃথিবীর আকার আর হচ্ছে ভর, ঠিক আছে? পৃথিবীর আকার এবং ভর প্রায় শুক্রর সঙ্গে সমান হয়, তাই একে আমাদের পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, ঠিক আছে?
কি বলছে দেখো, শুক্র আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ, ঠিক আছে, সবথেকে গরম গ্রহ। কারণ কি না, দেখো বুধ কিন্তু কাছে রয়েছে, তাহলে বুধ গরম হওয়ার কথা ছিল, কিন্তু শুক্র গ্রহ সবথেকে গরম। কারণ কি না, এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি থাকে, যার জন্য এটা কিন্তু খুব গরম হয়, ঠিক আছে। তারপরে কি বলছে, এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ, তাহলে সবথেকে উজ্জ্বল গ্রহ কে না, শুক্র, ঠিক আছে। আকার এবং ভরের কাছাকাছি মিলের কারণে এটিকে কখনো কখনো পৃথিবীর বোন বা পৃথিবীর যমজ বলা হয়, ঠিক আছে। আর দেখবে সকালবেলা পূর্ব আকাশে বা ভোরবেলা, সকালবেলা বলা ভুল, ভোরবেলা আমরা পূর্ব আকাশে একটা তারা কিন্তু দেখতে পাই, তাকে আমরা কি বলি, শুকতারা বলি। আর সন্ধ্যার সময় পশ্চিম আকাশে একটা তারা জ্বলজ্বল করে, যাকে আমরা সন্ধ্যা তারা বলি। এই শুকতারা সন্ধ্যা তারা আসলে কিন্তু আমার হচ্ছে শুক্র গ্রহ, ঠিক আছে। আর এটি সূর্যের দ্বিতীয় গ্রহ, কারণ প্রথমে তো বুধ রয়েছে, তারপরে শুক্র রয়েছে। এটি ইউরেনাসের মতো ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ ক্লক ওয়াইজ কিন্তু এর রোটেশন কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, সৌরজগতের কোন গ্রহকে পৃথিবীর যমজ বলে মনে করা হয়? দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এক্ষুনি বলে দিলাম, উত্তরটা কী হবে না, অপশান ডি, অর্থাৎ শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, কোনটি পৃথিবীর সমস্ত স্তরের মধ্যে বৃহত্তম? ভূত্বক, গুরুমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল না অন্তঃকেন্দ্রমণ্ডল? মনে রাখবে ওপরের স্তরটাকে কি বলা হয় ইংরেজিতে, না হচ্ছে ক্রাস্ট। কি বলা হয়, ক্রাস্ট। তারপরে যে স্তরটা রয়েছে তাকে বলা হয় ম্যান্টেল। কি বলা হয়, ম্যান্টেল। তারপরে নিচে যে স্তরটা রয়েছে তাকে বলা হয় কোর, ঠিক আছে। এই ক্রাস্টটাই কিন্তু তোমার হচ্ছে ভূত্বক, ম্যান্টলটা হচ্ছে গুরুমণ্ডল, আর কোরটা হচ্ছে কিন্তু কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। তাহলে সব থেকে বৃহত্তম কোনটা? হ্যাঁ, অপশান বি, অর্থাৎ গুরুমণ্ডল কিন্তু সব থেকে বৃহত্তম। এখানে যে সমস্ত পয়েন্টগুলো মনে রাখতে হবে সেগুলো একবার দেখে নাও। পৃথিবীর সবচেয়ে বড় স্তরটি হলো কি না, গুরুমণ্ডল, এক্ষুনি বললাম আমি। এটি উত্তপ্ত ঘন শিলার একটি পুরু স্তর, যা ভূত্বক এবং কেন্দ্রমণ্ডল অর্থাৎ ক্রাস্ট এবং কোরের মাঝখানে কিন্তু অবস্থান করছে। গুরুমণ্ডল প্রায় 2900 কিলোমিটার পুরু, অর্থাৎ এর থিকনেস কত না, 2900 কিলোমিটার, ঠিক আছে, যা পৃথিবীর আয়তনের প্রায় 84% বা 84% কিন্তু তৈরি করেছে, ঠিক আছে। গুরুমণ্ডল দুটি প্রধান অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল, ঠিক আছে। এর ওপরের আবরণটা কিন্তু শক্ত আর অনমনীয়, কিন্তু ভেতরের যে আবরণটা সেটা কিন্তু তরল আর হচ্ছে অ্যাসফল্টের মতো সেটা কিন্তু প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে চলে আসছি আমরা পরের কোশ্চেনে। কি বলছে, গ্রহাণুগুলিকে কোন গ্রহের কক্ষপথের মধ্যে পাওয়া যায়? গ্রহাণুগুলি অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে কি বলি, অ্যাস্ট্রয়েড বলি, ঠিক আছে, অ্যাস্ট্রয়েড বলি, সেগুলো কোন কোন গ্রহের মধ্যে পাওয়া যায়? দেখো অপশানগুলো দেখে উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে। দেখো এর সঠিক উত্তর কিন্তু আমার হয়ে যাবে মঙ্গল আর হচ্ছে বৃহস্পতি। কে কে? মঙ্গল আর বৃহস্পতি, ঠিক আছে। দেখো এখানে যে সমস্ত পয়েন্টগুলো মনে রাখতে হবে, দেখো গ্রহাণু কাকে বলে? কি বলছে, নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহ ছাড়াও অসংখ্য ক্ষুদ্র পিণ্ডও সূর্যের চারপাশে ঘোরাফেরা করে, এই পিণ্ডগুলিকে কিন্তু গ্রহাণু বলে। গ্রহাণুগুলি মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি গুণ্ঠিত গ্রহ নামে পরিচিত? দেখো এটা একটা ইউনিক কোশ্চেন, এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু সাধারণত তোমরা লুসেন্টে বা অন্য যে মনোহর পাণ্ডের বই বা অন্য অন্য কোনো জিকে বইতে কিন্তু পাবে না, ঠিক আছে। সঠিক উত্তর করার চেষ্টা করো কোনটা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। দেখো গুণ্ঠিত গ্রহ নামে পরিচিত কিন্তু আমার হচ্ছে শুক্র গ্রহ। কে না, শুক্র গ্রহ কিন্তু গুণ্ঠিত গ্রহ নামে পরিচিত। মঙ্গলকে আমরা কি গ্রহ বলি? মঙ্গলকে আমরা বলি রেড প্ল্যানেট বা হচ্ছে লাল গ্রহ। কী বলি? মঙ্গলকে রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলি, ঠিক আছে। বৃহস্পতি তো আমাদের সবচেয়ে বড় গ্রহ আর ভারী গ্রহ। ইউরেনাসকে আমরা বলি গ্রিন প্ল্যানেট। কি বলি? গ্রিন প্ল্যানেট বা হচ্ছে সবুজ গ্রহ, বাংলায় যাকে কি বলা হয়, সবুজ গ্রহ। কারণ কি বলতো, এর মধ্যে মিথেনের পরিমাণ খুব বেশি থাকে। কিসের পরিমাণ বেশি থাকে? মিথেনের পরিমাণ কিন্তু বেশি থাকে, ঠিক আছে। দেখো এখানে আচ্ছা ঠিক আছে, তারপরে চলে আসি পরের কোশ্চেনে। কি বলছে, কোন গ্রহ সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা এবং হলুদ আভ মেঘ দ্বারা গঠিত? ঠিক আছে, তাহলে কোন গ্রহের মধ্যে সালফিউরিক অ্যাসিডের তৈরি হওয়া মেঘ দেখা যায়? সঠিক উত্তর করার তোমরা চেষ্টা করো। দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কিন্তু আমার শুক্র গ্রহ, ঠিক আছে। কার দেখা যায় না, শুক্র গ্রহের কিন্তু দেখা যায়, ঠিক আছে। এখানে কিছু পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। দেখো বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল অর্থাৎ প্রথম যে চারটে গ্রহ অর্থাৎ আভ্যন্তরীণ গ্রহ, এদেরকে কি বলা হয়? পার্থিব গ্রহ বলা হয়। আর এই গ্রহগুলো কী দিয়ে তৈরি হয়? এই গ্রহগুলো কিন্তু তোমার হচ্ছে পাথর, ঠিক আছে, পাথর বা হচ্ছে তোমার হচ্ছে শিলা দিয়ে কিন্তু তৈরি হয়, ঠিক আছে, পাথর বা শিলা দিয়ে তৈরি হয়। বৃহস্পতি, শনি এবং ইউরেনাস ও নেপচুন যেগুলো হচ্ছে
বাইরের বা বহির্ভাগের গ্রহ, এগুলোকে গ্যাসীয় গ্রহ বলা হয় এবং এগুলো কিন্তু তোমার হচ্ছে গ্যাস দিয়েই কিন্তু তৈরি হয়। ঠিক আছে, ইউরেনাস আয়তনে পৃথিবীর প্রায় 4 গুণ, বায়ুমণ্ডলে কিন্তু এর মিথেন গ্যাস প্রচুর পরিমাণে থাকে, তাই জন্য এটা কী হয়, সবুজ বর্ণের হয়। ঠিক আছে, আর নেপচুনে হচ্ছে মিথেন বলয় রয়েছে, তাই একে উপশূন্য তাপমাত্রার গ্রহ বলা হয়। কি বলা হয়, উপশূন্য তাপমাত্রার গ্রহ কিন্তু নেপচুনকে বলা হয়। চলে আসছি পরের কোশ্চেন, কি বলছে, নিচের কোন গ্রহের দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম? ঠিক আছে, মানে নিজের অক্ষের ওপরে, ধরো এই গ্রহগুলো আছে, এটা তো অক্ষ, এর ওপরে এক পাক ঘুরতে সব থেকে কে কম সময় নেয়। ঠিক আছে, মানে এই অপশানের মধ্যে তোমায় কিন্তু বলতে হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর করার চেষ্টা করো। দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে পৃথিবী। অনেকে ভাবছে যে স্যার বৃহস্পতি তো সঠিক উত্তর হওয়ার কথা। হ্যাঁ, বৃহস্পতি সঠিক উত্তর হওয়ার কথা, কিন্তু আমার অপশান তো বৃহস্পতি নেই, তাহলে আমাকে পৃথিবী বলতে হবে। ঠিক আছে, দেখো এখানে কিছু পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। পৃথিবীতে একদিনে কত ঘন্টা হয়, মানে এক পাক, ওই যে নিজের অক্ষের ওপরে এক পাক ঘুরে আসতে কত সময় নেয়, 24 ঘন্টা নেয়। মঙ্গল গ্রহ 25 ঘন্টা নেয়, বুধ প্রায় 1408 ঘন্টা, শুক্র গ্রহ 5832 ঘন্টা নেয়, আর সব থেকে যে বেশি সময় নেয় সেটা হচ্ছে শুক্র। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ 5832 ঘন্টা। আর সৌরজগতের 8টি গ্রহের মধ্যে সব থেকে কম সময় নেয় কিন্তু বৃহস্পতি, কত, 9 ঘন্টা 55 মিনিট 29.69 সেকেন্ড। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে, কি বলছে, নিম্নলিখিত কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়? দেখো হলুদ গ্রহ অর্থাৎ ইয়েলো প্ল্যানেট। ঠিক আছে, খেয়াল করার চেষ্টা করে এদের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, দেখো আমরা হলুদ গ্রহ কিন্তু বলি, আমরা হলুদ গ্রহ বলবো কাকে না, শুক্র গ্রহকে কিন্তু আমরা হলুদ গ্রহ বলবো। অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, বাকি গ্রহগুলোকে কি বলে তোমরা একবার দেখে নাও। বাকি গ্রহগুলোকে অর্থাৎ আমি যদি বলি এখানে ইউরেনাস, ঠিক আছে, ইউরেনাসকে আমরা কি বলি, ইউরেনাসকে আমরা বলি সবুজ গ্রহ। কি বলি, সবুজ গ্রহ বা গ্রিন প্ল্যানেট। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীকে আমরা বলি ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ। ঠিক আছে, মঙ্গলকে আমরা বলি রেড প্ল্যানেট বা লাল গ্রহ। ঠিক আছে, কেন বলো তো, না কারণ দেখো আমার ইউরেনাস হচ্ছে গ্রিন হবে কেন না, এর মধ্যে কিন্তু মিথেনের পরিমাণ খুব বেশি থাকে। কিসের পরিমাণ বেশি থাকে, মিথেনের পরিমাণ খুব বেশি থাকে। পৃথিবীকে ব্লু প্ল্যানেট বলা হয় কেন, এর মধ্যে জল বেশি থাকে বলে ব্লু প্ল্যানেট বলা হয়। আর মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন না, এই গ্রহে লোহার পরিমাণ বেশি থাকে বলে গ্রহটাকে কিন্তু বাইরে থেকে লাল রঙের দেখায়। ঠিক আছে, আচ্ছা চলে আসছি আমরা। আচ্ছা, এখানে কিছু পয়েন্ট দেখে না, দেখো আমি বলে ফেলেছি যেগুলো, ইউরেনাসকে নীল সাধারণত বলা থাকে না, সবুজ গ্রহ বলা হয়। জুপিটার অর্থাৎ বৃহস্পতিতে কমলা এবং সাদা ব্যান্ড দেখা যায়। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, মঙ্গলকে লালচে বাদামি গ্রহ বলা হয়, শুক্র গ্রহকে হলুদ গ্রহ বলা হয়। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে, বলছে হিপ্পোক্যাম্প কোন গ্রহের চাঁদ? চাঁদ মানে এখানে কি বলতে চাইছে, চাঁদ মানে হচ্ছে তোমাকে স্যাটেলাইট, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, স্যাটেলাইট বলি, সেই কথাটা জিজ্ঞেস করছে। বাংলায় কিন্তু একে চাঁদও বলা হয় বা কি বলা হয়, কৃত্রিম উপগ্রহ। কি বলা হয় না, কৃত্রিম উপগ্রহ কিন্তু বলা হয়। তাহলে হিপোক্যাম্প কার হচ্ছে কৃত্রিম উপগ্রহ? সঠিক উত্তর করার কিন্তু চেষ্টা করো তোমরা। ঠিক আছে, দেখো হিপোক্যাম্প কার উপগ্রহ হবে, হিপোক্যাম্প কিন্তু আমার অপশান বি অর্থাৎ নেপচুনের উপগ্রহ। ঠিক আছে, আচ্ছা এখানে বলে রাখি শনির উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি, হ্যাঁ, আর বৃহস্পতির আগে বেশি ছিল, এখন আর কিন্তু বেশি নেই। ঠিক আছে, এখানে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেগুলো একবার দেখে নাও। সৌরজগতে সূর্য থেকে নেপচুন হলো অষ্টম, মানে অর্থাৎ সবার শেষে, অর্থাৎ দূরতম গ্রহ। হ্যাঁ, এই যে নেপচুন পৌরাণিক যে কাহিনীগুলো ছিল তাতে কিসের দেবতা মনে করা হয় না, সমুদ্রের দেবতা কিন্তু একে মনে করা হয়। ঠিক আছে, নেপচুনের মোট 14টা চাঁদ রয়েছে, হিপোক্যাম্প হলো নেপচুনের চাঁদ। কখন এই হিপোক্যাম্পটাকে আবিষ্কার করা হয়েছিল না, 1 জুলাই 2013 সালে হিপোক্যাম্প আবিষ্কৃত হয়। কে আবিষ্কার করেছিলেন, জ্যোতির্বিদ মার্ক সোয়াল্টার। কে আবিষ্কার করেছিলেন, জ্যোতির্বিদ মার্ক সোয়াল্টার কিন্তু আবিষ্কার করেছিলেন। নেপচুন হচ্ছে হ্যাঁ আবর্তনের জন্য অর্থাৎ রেভলিউশনের জন্য সর্বাধিক সময় কিন্তু নেয়। নেপচুনের হ্যাঁ সব থেকে বছরের সময়টা কি দীর্ঘতম। ঠিক আছে, নেপচুনে গ্রেট ডার্ক স্পট বা মানে গভীর একটা কালো দাগ কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, চলে আসছি আমরা পরের কোশ্চেনে, কি বলছে, কোন গ্রহের সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে? তোমরা কিন্তু উত্তর করার চেষ্টা করো, এই প্রশ্নটা কিন্তু খুব সহজ, বারবার পরীক্ষা এটা রিপিট হয়। ঠিক আছে, দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমার কিন্তু শনি। ঠিক আছে, অনেকে মনে করছে যে বৃহস্পতি, কিন্তু নয়, বৃহস্পতি কিন্তু ভুল উত্তর, কারণ বৃহস্পতির কিন্তু গ্রহ উপগ্রহের সংখ্যা ওই 78 বা 79টি। ঠিক আছে, এরকম কিছু একটা হবে। শনির উপগ্রহ সংখ্যা কিন্তু 82টি। আগে কিন্তু বৃহস্পতি ঠিক ছিল, মানে উপগ্রহ সংখ্যা বেশি ছিল, কিন্তু বর্তমানে কিন্তু শনির উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি। ঠিক আছে, দেখো তারপরে কোশ্চেন কি বলছে, তারপরে কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন বামন গ্রহটি প্রধান গ্রহাণুর বলয়ে অবস্থিত? এরিস, মেকেমেক, সেরেস, হাউমিয়া, বলো কোনটা হবে?
দেখো এর সঠিক উত্তর হবে কিন্তু সেরেস, ঠিক আছে। গ্রহাণুর মধ্যে কেবলমাত্র যে বামন গ্রহটা অবস্থান করে সেটা হচ্ছে সেরেস। আচ্ছা, আমাদের বামন গ্রহ কটা আছে? মূলত আমাদের বামন গ্রহ 5টা আছে, তার মধ্যে চারটে নাম কিন্তু এখানে দেওয়া আছে, সেরেস, হাউমিয়া, মাকে আর এরিস। আর কোন গ্রহটার নাম নেই? হ্যাঁ, প্লুটোর নাম কিন্তু এখানে নেই। প্লুটো কিন্তু আগে বামন গ্রহ ছিল, আগে হচ্ছে কুলীন গ্রহ ছিল প্লুটো, ঠিক আছে। কুলীন গ্রহ ছিল, এখন কিন্তু কুলীন গ্রহ নয়, এখন কিন্তু ও বামন গ্রহ, ঠিক আছে। অনেক বইতে লেখা থাকে যে 2006 সালের পরে ওকে বাদ দেওয়া হয়েছে, অনেক বইতে লেখা থাকে 2007 সালের পরে ওকে কিন্তু বামন গ্রহের তালিকাভুক্ত করা হয়েছে, ঠিক আছে। দেখো দেখে নিচ্ছি তাহলে আমরা গ্রহাণু হচ্ছে কি না। গ্রহাণু বলয়টি কিন্তু সৌরজগতের একটি বৃত্তাকার চাকতি, ঠিক আছে। গ্রহাণু বলয়টি গ্রহাণু বা ছোট ছোট গ্রহ নামক অসংখ্য অনিয়মিত আকারের বস্তু দ্বারা তৈরি হয়। সেরেস হচ্ছে একমাত্র গ্রহ, বামন গ্রহ, যেটা গ্রহাণু বলয়ের মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে দেখো, পরের কোশ্চেন বলছে আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ। দেখো এটা কিন্তু উত্তরটা কিন্তু আমি বলেছি, ঠিক আছে। সঠিক উত্তর করার কিন্তু চেষ্টা করো তোমরা, ঠিক আছে। আর যদি করতে না পারো তাহলে ভাববে ক্লাসটা তুমি মন দিয়ে দেখো নি, ঠিক আছে। তাহলে দেখো এর যে উষ্ণতম সব থেকে যে গ্রহটা হবে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে শুক্র। কেন বলো তো? আমি কারণও বলে দিয়েছিলাম যে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড বা CO2-র পরিমাণ বেশি থাকে বলে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। কি বলছে, রক আয়রন অক্সাইডের কারণে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়, অর্থাৎ রেড প্ল্যানেট বলা হয়? দেখো এর উত্তরটাও কিন্তু আমি এক্ষুনি এই ক্লাসেই বলেছি, ঠিক আছে। কোন উত্তর হবে? অপশান এ, অর্থাৎ মঙ্গল গ্রহকে কিন্তু আমরা রেড প্ল্যানেট বলি, ঠিক আছে। মঙ্গল গ্রহকে আমরা রেড প্ল্যানেট বলি। শুক্র গ্রহকে আমরা কি বলি? ইয়েলো প্ল্যানেট বা হলুদ গ্রহ, ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতি আমাদের সব থেকে বড় গ্রহ আর সব থেকে ভারী গ্রহ। শনি হচ্ছে বলয়যুক্ত গ্রহ, ঠিক আছে। দেখো এখানে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে যে মঙ্গল গ্রহের রং কিন্তু লালচে, ঠিক আছে। মঙ্গল গ্রহ লাল গ্রহ বা এক্ষুনি যেটা বললাম রেড প্ল্যানেট নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। আয়রন অক্সাইড কি রয়েছে? আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এটি লাল রঙের হয়। কখনো কখনো পরীক্ষায় আয়রন অক্সাইড দেওয়া থাকে, কখনো কখনো পরীক্ষায় কিন্তু শুধুমাত্র লোহা লেখা থাকে, ঠিক আছে। লোহাও কিন্তু, সেটাও কিন্তু সঠিক উত্তর। মঙ্গল গ্রহে দুটো কিন্তু আমাদের চাঁদ রয়েছে। চাঁদ অর্থাৎ কি? স্যাটেলাইট কিন্তু দুটো রয়েছে, ঠিক আছে। কি কি না, নামগুলো মনে রাখবে, পরীক্ষায় দেয়, ফোবোস আর হচ্ছে ডেইমোস, ঠিক আছে। দেখো আজকে ক্লাস তাহলে মোটামুটি এই পর্যন্তই। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা এই যে টপিকটা আজকের পড়লাম, এই টপিক সম্পর্কিত আমরা কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু করে ফেলেছি, ঠিক আছে। যদি এই কোশ্চেনগুলো অপরিচিত বা অজানা মনে হয় তাহলে কিন্তু আমাদের এই ডেসক্রিপটিভ ক্লাসটা দেখে আসতে পারো, ঠিক আছে। ওখানে আমরা বিশদে কিন্তু একটা ছোটো ছোটো জিনিস ধরে কিন্তু এরকম কালারফুল PDF-এর মাধ্যমে কিন্তু বা PPT-র মাধ্যমে আলোচনা করেছি, ঠিক আছে। যদি না দেখে থাকো সেই ক্লাসটা একবার দেখে নিও, সেই ক্লাসের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। আর এই যে ক্লাসটা হলো তার হচ্ছে ফ্রি PDF আর হচ্ছে অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালসগুলো যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। আর আমরা এই চ্যানেলে কিন্তু মোটামুটিভাবে সমস্ত বিষয়ের ভিডিও আপলোড করছি, ঠিক আছে। জিকের ক্লাস তো চলছেই, তার সঙ্গে সঙ্গে ম্যাথের ক্লাসও চলছে, ঠিক আছে। ম্যাথের সঙ্গে সঙ্গে মোটামুটিভাবে ইংলিশ ক্লাসটাও কিন্তু আমরা সবে স্টার্ট করেছি, ঠিক আছে। তাহলে এই সমস্ত যে পরীক্ষার যে ফ্রি ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। হ্যাঁ, আমরা কিন্তু সমস্ত যে কোয়ালিটি এডুকেশান, যেটা তোমরা হয়তো ইউটিউবে খুব কম জায়গাতে এরকম বাংলায় এরকমভাবে PPT তৈরি করে পড়ানো হয়, ঠিক আছে, আমরা কিন্তু পড়াচ্ছি। তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তাহলে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। চলো, টাটা।